জীবনের মূল্য কতটুকু? কোনো মানুষ যদি একদম পঙ্গু হয়ে পড়ে, যদি কথা বলতে না পারে, কোনো কাজই করতে না পারে, তাহলে কি সে শুধুমাত্র অবহেলারই পাত্র? তার জীবনের কি কোনো মূল্য নেই? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবন ছিল যেন এক অলৌকিক গল্প। শুধু মস্তিষ্ক দিয়ে সে জয় করেছিল পুরো বিশ্বকে। আজ এই গল্পটাই বলবো। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2014 সালে রিলিজ হওয়া দ্য থিওরি অব এভরিথিং মুভিটির কথা। বিখ্যাত পদার্থবিদ ও বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তিনি কিভাবে অসুস্থ হয়ে পড়েন আর কিভাবেই বা সব বাধা পেরিয়ে শ্রেষ্ঠ একজন বিজ্ঞানীতে পরিণত হন তা নিয়েই এই গল্প। তাকে তার শরীরের সবটুকু হারাতে হয়েছে, কিন্তু তারপরও শেষ অবধি যা তিনি হাসিল করতে পেরেছিলেন তা পৃথিবীর বুকে এক অমায়িক দৃষ্টান্ত হয়ে থাকবে। বেঁচে থাকার জন্য তীব্র প্রচেষ্টা আর বিজ্ঞানের প্রতি ভালোবাসা মিলিয়ে তার জীবন যেন এক বিচিত্রতম জীবনী। তাহলে বলা যাক 2014 সালে রিলিজ হওয়া বায়োগ্রাফি রোমান্টিক ড্রামা জন্নার মুভি দ্য থিওরি অব এভরিথিং এর ঘটনা প্রবাহ। গল্পের শুরু হয় ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। সময়টা তখন 1963 সাল। স্টিফেন হকিং তার কিছু বন্ধুদের সাথে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। সেখানে আজ একটা পার্টি হচ্ছে। পার্টির এতগুলো মানুষের ভিড়ে একটি মেয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে। মেয়েটির নাম জেন। স্টিফেন তাকে লক্ষ্য করে, কিছু পরে তার কাছে আসে। প্রথমে যদিও তারা দুইজন অস্বস্তি বোধ করছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথা শুরু হয়। কথায় কথায় জানা যায় জেন সাহিত্য নিয়ে লেখাপড়া করছে। সে একসাথে বেশ কয়েকটি বিদেশি ভাষা বলতে পারে। স্টিফেন পদার্থের স্টুডেন্ট। তার পড়ার প্রধান বিষয় কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব। তাদের দুইজনেরই বিষয় পুরোপুরি বিপরীত ছিল। শুধু পার্থক্য এখানেই নয়, সৃষ্টিকর্তার প্রতি দৃষ্টিভঙ্গিও দুইজনেরই একদমই আলাদা। জেন সৃষ্টিকর্তায় পূর্ণ বিশ্বাস রাখে। সে একজন ধার্মিক মেয়ে, কিন্তু স্টিফেন এরকম নয়। সে সৃষ্টিকর্তায় খুব একটা বিশ্বাস রাখে না। বিজ্ঞানী যেন তার কাছে সবকিছু। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে সবকিছু সে বিজ্ঞানের দৃষ্টিতেই দেখে। স্টিফেন বলতো, পৃথিবীতে যখন বড় কোনো অলৌকিক ঘটনা ঘটবে আর যখন তার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না, সেই দিনই সে পুরোপুরি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে নিবে। জেন জিজ্ঞেস করে, বিজ্ঞানীরা সবকিছুতেই এত কারণ খুঁজে কেন? স্টিফেন বলে, কারণ খুঁজে জন্যই তো পৃথিবী আজ এত আধুনিক, জীবনযাত্রা এত সহজ। স্টিফেন একটা গবেষণা করে যাচ্ছে। সে একটা সমীকরণ খুঁজছে, যে সমীকরণ বলে দিবে পৃথিবীর সৃষ্টি হয়েছে কিভাবে। এরকম কথাবার্তায় জেন ও স্টিফেন একে অপরের প্রতি আকর্ষিত হয়। ধীরে ধীরে এই আকর্ষণ তাদের ভালোবাসায় রূপ নেয়। স্টিফেন অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিল। একবার তাকে বেশ কয়েকটি ম্যাথের সূত্র সলভ করার জন্য দেয়া হয়। সময় ছিল 7 দিন। এর মধ্যে 6 দিন তো স্টিফেন জেনের সাথে ঘুরে ফিরেই পার করে দেয়। কিন্তু যে দিনটাতে তাদের প্রফেসর ওই ম্যাথগুলো চেক করবেন, ওই দিন সকালেই স্টিফেন 9টি ম্যাথ সলভ করে ফেলে। অন্যান্য স্টুডেন্টরা যেখানে 7 দিনেও 5টির বেশি ম্যাথ সলভ করতে পারেনি, স্টিফেন এক সকালেই 9টি সমাধান করেছে। বোঝাই যাচ্ছিল স্টিফেন কতটা মেধাবী স্টুডেন্ট। তবে সে উদাসীন হয়ে পড়ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কোন বিষয় নিয়ে গবেষণা করবে। স্টিফেনের মতো কাউকে তো বসিয়ে রাখা যায় না, তাই তার প্রফেসর স্টিফেনকে একটি গণিত লেকচারে যাওয়ার জন্য বলে। এক গণিতবিদের পক্ষ থেকে এই লেকচারটি দেয়া হবে। হয়তো এখানেই স্টিফেন তার গবেষণার বস্তু খুঁজে পেতে পারে। এরই মাঝে স্টিফেন জেনের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। জেনকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে গণিত লেকচারটি অ্যাটেন্ড করার জন্য লন্ডন চলে আসে। স্টিফেন গভীর মনোযোগে লেকচারটি শুনে। লেকচারটি মূলত ছিল ব্ল্যাক হোলের উপর ভিত্তি করে। লেকচারটি শুনতে শুনতে হঠাৎ স্টিফেনের মনে ভাবনা আসে, হয়তো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাকাশ, পৃথিবী, গ্রহ সবকিছু এই ব্ল্যাক হোলের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিয়ে সে কৌতূহল হয়ে পড়ে। এটাই তো সে চাচ্ছিল। সেই বিষয়গুলো নিয়ে নানা সূত্র তৈরি ও সমাধান করতে থাকে। সে তার গবেষণার বিষয় খুঁজে পায়। সে ব্ল্যাক হোল টাইম এগুলো নিয়েই তো গবেষণা করবে। একদিন যখন সে ব্ল্যাকবোর্ডে এই বিষয়গুলো নিয়ে লিখছিল, তখন হঠাৎ তার হাত কাঁপা শুরু হয়। সে আর লিখতে পারে না। সে ভয় পেয়ে ওঠে, কেন হচ্ছে এরকম? সে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটার পর তার পা বেঁকে যায়। মুখ থুবড়ে সে মাটিতে পড়ে।
মনে হয় পুরো শরীর তার নিস্তেজ হয়ে যাচ্ছে। স্টিফেনকে হসপিটালে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন থেকেই স্টিফেন তার শরীরে দুর্বলতা অনুভব করছিল। মাঝে মাঝে তার মনে হয় তার শরীর যেন তার সাথে নেই, শরীরের সাথে তাল মিলিয়ে সে কাজ করতে পারে না। স্টিফেন তার কয়েকটি আঙ্গুল নাড়াতে পারছিল না, হাতের জোর কমে গিয়েছে। ডক্টররা নানা চেকআপের পর বলে স্টিফেনের এক অদ্ভুত রোগ হয়েছে, যার নাম মোটর নিউরন ডিসিজ। এটি খুবই রেয়ার এবং ভয়ানক রোগ। এই রোগে আক্রান্ত রোগীর শরীরে যে নিউরন থাকে তা কার্যক্ষমতা সময়ের সাথে সাথে কমে যায়। রোগী ধীরে ধীরে প্যারালাইজ হয়ে পড়ে, অর্থাৎ স্টিফেনের পুরো শরীর সময়ের সাথে সাথে প্যারালাইজড হয়ে যাবে। একটা সময় সে তার শরীরের কোনো অঙ্গই ব্যবহার করতে পারবে না, না পারবে হাঁটতে, খেতে, কথা বলতে, কিছুই পারবে না। নিথর একটা শরীর হয়ে যাবে তার। ডাক্তার বলেন তার কাছে মোটামুটি সুস্থ থাকার মতো 2 বছর সময় রয়েছে। এসব শুনে স্টিফেন হতবাক হয়ে যায়। সে সাথে সাথেই জিজ্ঞেস করে, আমার ব্রেইনের কি হবে? ডাক্তার বলেন শরীর প্যারালাইজড হলেও আপনার ব্রেইন একদম সুস্থ থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এমন একটা সময় আসবে যখন আপনি অনেক কিছু ভাবতে পারলেও তার মানুষকে আর বলে বোঝাতে পারবেন না। মুহূর্তের মধ্যে স্টিফেনের জীবন বদলে যায়। সে সারাদিন ঘরের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে থাকে। মাঝে মাঝে জেন কল করলে স্টিফেন তার সাথে কথা বলে না। এজন্য জেন সরাসরি স্টিফেনের সাথে দেখা করতে আসে। দেখে স্টিফেন চুপচাপ বসে টিভি দেখছে। স্টিফেন জেনের সাথে কোনো কথাই বলে না। জেন বলে, তুমি এভাবে থাকতে পারো না। অনেক আগে তুমি আমার সাথে একটা গেম খেলতে চেয়েছিলে, আজ তোমাকে আমার সাথে ওই খেলাটাই খেলতে হবে। যদি এসব না করো তাহলে আমি তোমার কাছে আর কখনো আসবো না। স্টিফেন উঠে দাঁড়ায়। সে পা খুঁড়িয়ে হাঁটছিল, কাপা শরীর নিয়েই সে খেলতে থাকে। জেন বুঝতে পারে স্টিফেনের সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে, তাই তো সে এত ভেঙে পড়েছিল। কিন্তু জেনের তো ভয় পাওয়া যাবে না, তাকেই তো শক্ত হতে হবে। সে স্টিফেনকে বলে সে তাকে ভালোবাসে। স্টিফেন জানায় তার কাছে মাত্র 2 বছর সময়ই আছে, এই সময়টুকুই সম্বল। এই অল্প সময়ের জীবনে সে তাকে জড়াতে চায় না। কিন্তু জেন বলে এটাই তার ইচ্ছা, সে অন্তত 2 বছর স্টিফেনের সাথে কাটাতে চায়। একদিন স্টিফেনের বাবা জেনকে ডেকে আনেন। তিনিও বুঝান স্টিফেনকে বিয়ে করা তার উচিত হবে না। স্টিফেনের মৃত্যু যেহেতু নিশ্চিত, তার সাথে থাকলে শুধু কষ্টই পেতে হবে। এমন অনেক চাহিদা আছে যা স্টিফেন পূরণ করতে পারবে না। জেন বলে, আমি শুধু তার সাথে থাকতে চাই, দেখি ওকে সাথে নিয়ে ওর অসুস্থতার বিরুদ্ধে লড়তে পারি কিনা। স্টিফেন আর জেনের বিয়ে হয়। তারা অনেক খুশি ছিল। কিছুদিন পরেই তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয়। দিনে দিনে স্টিফেন অসুস্থ হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সে কখনো তার গবেষণা থামিয়ে যায়নি। সে তার গবেষণার তত্ত্বগুলো তার প্রফেসরদের কাছে শেয়ার করে। সবাই তা যাচাই বাছাই করে অনেক অবাক হয়ে যায়। এত অল্প সময়ের মধ্যে স্টিফেন এত ভালো কিছু সমীকরণ তৈরি করে ফেলেছিল যে যা ভবিষ্যৎ বিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্টিফেনের গবেষণার একটি বিষয় ছিল বিগ ক্রাঞ্চ থিওরি। আজ থেকে 1000 কোটি বছর আগে আমাদের এই পৃথিবী একটি বিস্ফোরণের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল, যেটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। এই থিওরিটার বিপরীতটাই হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি। স্টিফেন বলেন এমন একটা সময় আসবে যখন আমাদের এই ক্রমবর্ধমান পৃথিবী আর বৃদ্ধি পাবে না, সেটা তখন সংকুচিত হতে থাকবে, অর্থাৎ পৃথিবীর আকার কমে ছোট হয়ে যাবে। এটাই বিগ ক্রাঞ্চ থিওরি। এই গবেষণা থেকেই স্টিফেন ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ডিগ্রি লাভের পর তার কাজ ছিল তারই থিওরিগুলোকে প্রমাণ করা। সময়ের সাথে সাথে স্টিফেন অনেক অসুস্থ হয়ে যায়। একবার রাতের খাবারে সে নিজের খাবারগুলো উঠিয়ে খেতে পারছিল না। তার অনেক অসহায় লাগে। রাতে যখন সে সিঁড়ি বেয়ে উঠতে যায় তখন তার হাত আর কাজ করে না। অনেক চেষ্টা করেও সে রেলিংগুলো ধরতে পারে না। এসব দেখে জেন তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে। যদিও স্টিফেনের এগুলোতে বসার ইচ্ছা হয় না, কিন্তু সে তো বাধ্য। স্টিফেন তার কাঁধের বোধশক্তি হারিয়ে ফেলেছে। সে এখন একদিকে হেলে থাকে। সময় পার হচ্ছিল। কিছুদিন পর স্টিফেনদের ঘরে আরও একটি সন্তানের জন্ম হয়। এখন স্টিফেন পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে, কোনো কাজই সে করতে পারে না। একদিন তো নিজের সোয়েটারটা একটু উপরে তুলতেই সেখানে সে আটকা পড়ে যায়। কিন্তু এই সোয়েটার আটকা থাকা অবস্থায় সে দেখে বাইরের চুল্লিতে আগুন জ্বলছে। সোয়েটারের ফুটো থেকে সে আগুনের ফুলিঙ্গগুলো দেখে। তার মাথায় একটা ধারণা আসে, মনে হয় সে তার একটা সূত্রের প্রমাণ করতে পারবে। এটা আরেকটা থিওরি, যার নাম ভিজিবিলিটি অব ব্ল্যাক হোল।
এই ব্যাখ্যা শুনে দেশ বিদেশ থেকে আসা নানা প্রফেসর হতভম্ব হয়ে যায়। এত অল্প বয়সী স্টিফেন এত বড় থিওরি তৈরি করে ফেলেছে। এই থিওরিগুলো স্টিফেনকে অনেক সুনাম এনে দেয়। দেশ বিদেশে তাকে নিয়ে নানা নিউজ হয়, নানা বই বের হয়। তার বন্ধুরা স্টিফেনকে নিয়ে অনেক গর্বিত, তারা আনন্দ করে। এত সব খুশির মধ্যে একটা কষ্ট তো ছিলই, স্টিফেনের দিন দিন অসুস্থতা বেড়েই চলেছে। স্টিফেন তার গবেষণা অব্যাহত রাখে। তার এই উপত্যগুলো নিয়ে দেশ বিদেশে আলোচনা হয়। স্টিফেন তার ছেলেমেয়েদের সাথে মজা করে সময়ও পার করে। সে তার জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারছিল, কিন্তু এসবের মধ্যে একজন মানুষ পিছিয়ে ছিল, তা হচ্ছে জেন। জেন এখনও তার গ্র্যাজুয়েশন শেষ করতে পারেনি। স্টিফেনকে দেখে রাখা, সন্তানদের দেখভাল, সংসারের কাজ সবকিছুতে তার দিন পার হয়ে যায়। পড়ার সময়টুকু সে আর পায় না। এজন্য সে এখন প্রায় সময়ই দুঃখী থাকে। জেনের এই অবস্থা তার শাশুড়ি মা বুঝতে পারেন। তিনি বলেন, তোমার উপর অনেক দায়িত্ব এবং তুমি সেটা জেনে বুঝেই নিয়েছ। তবে তোমার একটু স্বস্তির দরকার। কিছুটা সময় গির্জায় কাটাতে পারো, হয়তো সেখানে একটু প্রশান্তি পাবে। জেন গির্জায় যাতায়াত শুরু করে। সেখানে নিয়মিত তাদের ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হতো। এই সঙ্গীতগুলোর পরিবেশক ছিলেন জনাথন। তার সাথে জেনের পরিচয় হয়। জনাথনের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন। কথায় কথায় জেন জানতে পারে জনাথন একজন ভালো মিউজিক টিচার। সে পিয়ানো বাজানো শিখিয়ে থাকে। তখন জেন বলে জনাথন চাইলে তার সন্তানদের পিয়ানো বাজানোটা শেখাতে পারে। জেনের ছেলে মেয়েদের খুব ইচ্ছা তারা পিয়ানো বাজানো শিখবে। স্টিফেন এখন ইলেকট্রিক হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করে। সে দেখে জনাথন সুন্দরভাবে তার ছেলেকে পিয়ানো বাজানো শেখাচ্ছে। সে এতে খুশি হয়। রাতে খাবারের সময় স্টিফেন জনাথনের সাথে বেশ খানিকক্ষণ কথা বলে। জনাথন খুবই আন্তরিক। তার সাথে স্টিফেনের একটা ভালো মেলবন্ধন হয়ে যায়। জনাথন একজন ভালো মানুষ ছিলেন। যাওয়ার সময় সে বলেন কোনো প্রকার সাহায্যের দরকার পড়লে তাকে যেন বলা হয়। সে খুব স্বাচ্ছন্দ্যেই তা করে দিতে পারবে। রাতে স্টিফেন জেনকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার এখন অনেক কষ্ট হচ্ছে। এত সব কাজ একাই সামলানো আসলেই অনেক কষ্টকর। জেন, তুমি চাইলে একজন কেয়ারটেকার রাখতে পারো। সে মেয়ে হোক বা ছেলে হোক, আমার তাতে কোনো প্রকার আপত্তি থাকবে না। জনাথন স্টিফেনকে অনেক সম্মান করত, আর এর জন্য স্টিফেনও তাকে অনেক পছন্দ করে। বাসার নানা কাজে জনাথনই তাদের সাহায্য করত। বাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে একসাথে সবাই ঘুরতে যাওয়া পর্যন্ত জনাথন তাদের জন্য খুবই সহায়ক ছিল। সে তাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিল। কিন্তু এই সময়ের মাঝে জেন ও জনাথনের মধ্যে ঘনিষ্ঠতা চলে আসে। পরিবারে এভাবে মিলেমিশে থাকাতে এমন হওয়াটা অস্বাভাবিক ছিল না। তবে জনাথন নিজেকে সংযত রাখারই চেষ্টা করত। সময় পার হতে থাকে। একদিন জানা যায় জেন প্রেগনেন্ট। সে তৃতীয় সন্তানের জন্ম দিবে। এর জন্য একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠানে অনেকে বলাবলি করছিল এই সন্তানটিকে আসলেই স্টিফেনের, কারণ সে তো শারীরিকভাবে একদমই অসুস্থ। সে কিভাবে বাবা হতে পারে? অনেকের সন্দেহ হয় এই সন্তানটা তাদের সাথে থাকা জনাথনের না তো। স্টিফেনের মা সরাসরি এই কথাটা জেনকে জিজ্ঞেস করে। জেন বলে কোনোভাবেই না, এটা স্টিফেনেরই সন্তান। এ সময় জনাথন পাশ দিয়ে যাচ্ছিল। সে এটা শুনে অনেক বিব্রত হয়। সে চলে যেতে চায়। জেন তাকে থামায়, বলে অনেকে অনেক কিছু ধারণা করে, কিন্তু তুমি একজন ভালো মানুষ। এভাবে চলে যেও না। আমাদের সবার তোমার দরকার রয়েছে, বিশেষ করে স্টিফেনেরই তোমার অনেক প্রয়োজন। জনাথন বলে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছে। আজ না হলেও একদিন এটা নিয়ে অনেক বড় ভুল হয়ে যাবে, তাই আমার যাওয়াই উচিত। জনাথন চলে যায়। একদিন স্টিফেন জানায় তাকে ফ্রান্সের এক বিখ্যাত অপেরা অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে। সে বলে জেন, তোমাকে আমার সাথে কষ্ট করে যেতে হবে না। আমার ছাত্ররাই আমাকে নিয়ে যেতে পারবে। তুমি ওই সময়টা বাচ্চাদের সাথে দূরে কোথাও থেকে ঘুরে আসো, ভালো লাগবে। জেন বলে আমার একার পক্ষে বাচ্চাদের নিয়ে দূরে যাওয়া সম্ভব নয়। স্টিফেন বলে তুমি চাইলে জনাথনকে নিয়ে যেতে পারো, আমার আপত্তি নেই। জেন বলে জনাথন যেতে চাবে না। স্টিফেন জনাথনের সাথে দেখা করতে আসে। বলে আমার পরিবারকে তোমার প্রয়োজন। তুমি তাদের সাথে একটি ক্যাম্প ভ্রমণে যেতে পারলে ভালো হয়। আমিও এটাই চাই। আসলে স্টিফেন সবই বুঝত। সে বুঝত সে তো অপারক। অনেক চাহিদাই আছে যা সে তার স্ত্রীকে আর দিতে পারবে না। স্বামীর অনেক কিছু থেকেই জেন বঞ্চিত হয়েছে। স্টিফেন চাইলেই তার স্ত্রীকে তার কাছে বাধ্য করে রাখতে পারে, কিন্তু এটা করা স্বার্থপরতা হবে। স্টিফেন চায় তার স্ত্রী বাকিটা জীবন সুখে থাকুক। হয়তো এর জন্য তারা আলাদা হয়ে যাবে,
কিন্তু দূরে থেকেও তখন তাদের একে অপরের প্রতি অন্যরকম এক ভালোবাসা থাকবে, অনেক সম্মান থাকবে। আর সন্তানদের দেখভালের জন্য এক সবল বাবাকে দরকার। এই কাজটা জোনাথন খুব ভালোভাবে করতে পারবে। তিনি একজন ভালো মানুষ। জেন বাচ্চাদের সাথে বেড়াতে চলে যায়, আর এদিকে স্টিফেন অপেরা অনুষ্ঠানে চলে আসে। স্টিফেন খুব সুন্দরভাবেই অনুষ্ঠান উপভোগ করছিল, কিন্তু হঠাৎ সে অনেক অসুস্থ হয়ে যায়। এজন্য তাকে হসপিটালে নেওয়া হয়। তার নিউমোনিয়া ধরা পড়ে। দ্রুত সেখানে জেন চলে আসে। ডক্টররা জানায় স্টিফেনের অবস্থা ভালো নয়, সে এখন কোমায়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার একটা অপারেশনের দরকার, কিন্তু এই কোমায় থাকা অবস্থায় যদি তার অপারেশন করা হয় তাহলে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে। এজন্য একটাই উপায়ই বাকি থাকে, তা হচ্ছে শ্বাসনালী ফুটো করে, অর্থাৎ গলা ফুটো করে অস্ত্রোপচার করতে হবে। তবে এটা করা হলে স্টিফেন আর কখনো কথা বলতে পারবে না। স্টিফেনের মতো বিজ্ঞানীকে তো বাঁচতেই হবে, তাই এই অস্ত্রোপচারটা করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় স্টিফেন, কিন্তু চিরজীবনের জন্য তিনি বোবা হয়ে যান। স্টিফেন ভেঙে পড়েছিলেন, কারণ তার তো বিজ্ঞানের নানা বিষয় নিয়ে বই লেখার ইচ্ছা ছিল। যদি কথাও বলতে না পারে তাহলে তার বইগুলো লিখে দিবে কে? উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছিল। শুরুতে জেন তাকে অক্ষর দেখিয়ে দেখিয়ে শব্দ তৈরি করতে বলতো, কিন্তু এতে অনেক ধৈর্য আর সময় লেগে যায়। তাই এই কাজগুলো আর স্টিফেনকে দেখে শুনে রাখার জন্য এক নার্সকে নিয়ে আসা হয়। তার নাম ছিল এলেন। এলেন খুব ভালো একজন নার্স ছিলেন। তিনি দক্ষ হওয়ায় স্টিফেনের অনেক সমস্যা দ্রুতই সমাধান হয়ে যায়। স্পেলিং বোর্ড থেকে অক্ষর খুঁজে বাক্য বানাতে অনেক সময় লেগে যেত, তবে স্টিফেনকে এই কষ্ট বেশি দিন করতে হয়নি। দ্রুতই তার জন্য একটি যন্ত্রের ব্যবস্থা করা হয়। এটা ছিল স্পিচ জেনারেটিং ডিভাইস, একটা টাইপিং কম্পিউটার যার রিমোট থাকতো স্টিফেন হকিংয়ের ডান হাতে। শুধুমাত্র কনিষ্ঠ আঙ্গুলের চাপে এই রিমোট চলত, আর এতেই টাইপ হতো একের পর এক শব্দ। এই শব্দগুলো যন্ত্রের মাধ্যমে রোবোটিক আওয়াজে রূপান্তরিত হয়, অর্থাৎ শব্দ থেকে কথা হয়, যেগুলো সবাই শুনতে ও বুঝতে পারে। পরবর্তীতে এটি দিয়েই স্টিফেন হকিং শ্রেষ্ঠ কিছু বই লিখে ফেলেন, যার প্রথমটির নাম ছিল এ ব্রিফ স্টোরি অফ টাইম, যেটা ওই সময় পুরো বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল। ওই বছর সারা বিশ্বে সর্বোচ্চ বিক্রি হওয়া বই ছিল এটি। এরকম সফলতার কিছু পরেই তাকে আমেরিকায় অ্যাওয়ার্ডের জন্য আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে স্টিফেন এবার তার নার্সকে নিয়ে যেতে চান। আগে এরকম অ্যাওয়ার্ডগুলোতে জেন তার সাথে যেত, এবার তিনি তার নার্সকে নিয়ে যাবেন। জেনের কারণ জানতে চায়। স্টিফেন বলে সে তার নার্সের প্রতি দুর্বল হয়ে পড়েছে। স্টিফেন কাঁদতে থাকে, কেঁদে কেঁদে বলে মানুষের জীবনে প্রয়োজন বদলায়, বদলায় রুচি। জেন স্টিফেনকে অনেক সম্মান করে। জেন স্টিফেনের জন্য অনেক করেছে, কিন্তু স্টিফেনের এখন সবথেকে বেশি প্রয়োজন তার নার্সকে। সেই তার সবথেকে ভালো দেখাশোনা করতে পারবে, সর্বক্ষণই তাকে দরকার। জেনের এতে খারাপ লাগে, তবে সে বাস্তবতাটা বুঝতে পারে স্টিফেনের প্রয়োজন তার বাধ্যবাধকতা, যেটা তাকে তার নার্সের প্রতি দুর্বল করে ফেলেছে। জেন স্টিফেনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, তুমি ভালো থাকবে এটাই আমি চাই। স্টিফেন আর জেন আলাদা হয়ে যায়। জেনও তার প্রয়োজনে জোনাথনের কাছে ফিরে আসে। পরবর্তীতে তাদের বিয়ে হয়েছিল। স্টিফেন হকিং তার নার্সকে সাথে নিয়ে আমেরিকার সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে আসে। অসংখ্য মানুষের ভিড় সেখানে। অদ্ভুত জ্ঞানসম্পন্ন এই লোকটির কথা শুনতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। নানা প্রশ্ন করা হয় তাকে, তিনি অনেক মজা করেই সেসবের উত্তর দিচ্ছিলেন। একটা প্রশ্ন করা হয়, স্যার আপনি আপনার এই জীবন থেকে কি শিখতে পেরেছেন তা যদি আমাদের বলতেন। স্টিফেন বলেন, মানুষের চেষ্টার কোনো সীমা নেই, কখনোই থামা যাবে না। আমরা প্রত্যেকে আলাদা, আমাদের প্রত্যেকের জীবন আলাদা। যতই খারাপ সময় আসুক না কেন, এমন কিছু বিষয় অবশ্যই থাকবে যা আপনি ভালো করতে পারবেন এবং সফলও হবেন। জীবন শুধু আমাদের কাছ থেকে নিয়ে যায় না, অনেক দিয়েও যায়। তাই যা আছে তাকেই শক্তি বানাতে হবে। যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ জীবনে আশা আছে। এসব শুনে সবাই মুগ্ধ হয়। করতালি দিয়ে স্টিফেনকে সম্মান জানানো হয়। এরপর স্টিফেন ইংল্যান্ডে ফিরে আসেন। তাকে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজকীয় প্রাসাদে আমন্ত্রণ জানান। দেশের বিজ্ঞান খাতে স্টিফেনের যা অবদান, তার জন্য তাকে দ্য অর্ডার অব দ্য কম্পেনিয়ন্স অব অনর অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এটা অনেক বড় ব্যাপার। স্টিফেন এই অ্যাওয়ার্ডটি নিতে জেন সহ তার পুরো পরিবারকে রয়্যাল প্যালেসে নিয়ে এসেছিলেন। জেন তাকে ধন্যবাদ জানায়।
বলে এইরকম একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। স্টিফেন বলেন, এখানে কৃতজ্ঞতার কিছু নেই, আমরা দুজন মিলেই তো আজ এসব করতে পেরেছি, আর কি করতে পেরেছি দেখতে চাও? স্টিফেন তার পরিবারের দিকে তাকিয়ে বলে, এই পরিবারটা আমরাই তো তৈরি করতে পেরেছি, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি।